শেরপুরে নিহত জামায়াত নেতার বাড়িতে জামায়াত আমির যোগ দেবেন নির্বাচনী জনসভায়, নেতাকর্মীদের জমায়েত। কাল খুলনায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। চলছে মঞ্চ প্রস্তুতির কাজ, কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। ভোটে অংশ নিতে পারছেন না কুমিল্লা ৪ আসনের বিএনপির মঞ্জুরুল। কুমিল্লা ১০-এ প্রার্থিতা বাতিলই থাকছে গফুর ভূঁইয়ার, বাধা নেই মোবাশ্বর আলমের। কর্মবিরতির দ্বিতীয় দিনে চট্টগ্রাম বন্দরে বন্ধ পণ্য ওঠানামা। ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনড় শ্রমিক কর্মচারীরা। ফেনীতে জনপ্রিয় হচ্ছে কুল চাষ। চলতি মৌসুমে ৫৮৪ টন উৎপাদনের আশা, বাড়ছে তরুণ উদ্যোক্তার সংখ্যা। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি জানসিন জুথিকা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান যাচ্ছেন শেরপুরে। জেলা জামায়াতের আয়োজনে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। রাজু, জনসভার প্রস্তুতি সেখানে কেমন দেখছেন জানাবেন। জ্যোতিকা, সকাল 11:30 নাগাদ এখানে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান আসার কথা থাকলেও সকাল থেকেই শেরপুরের এই শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠে নেতাকর্মীদের ঢল নেমেছে। শুধুমাত্র পুরুষ নেতাকর্মীরাই নয়, নারী সমর্থক যারা রয়েছেন তাদেরও বিশাল একটি সংখ্যা এই মাঠে এখন এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ ২.৫ যুগ পর মূলত এখানে ডক্টর শফিকুর রহমান তিনি কোনো নির্বাচনী জনসভায় আসবেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এর আগে তিনি ২০২১ সালে জামায়াতের একজন কর্মীর জানাজা অংশ নিয়েছিলেন এই শেরপুরে, এবং তারপর কিন্তু এখানে তিনি আসেননি। অর্থাৎ যদি ২.৫ যুগের হিসেব করা হয় তাহলে দ্বিতীয়বারের মতো তিনি ২.৫ যুগে এই শেরপুরে আসছেন। ফলে এই শেরপুরে যেহেতু পাহাড় সমতলে একটি ব্যবধান রয়েছে, এই শেরপুরে বিশ্ববিদ্যালয়, রেল যোগাযোগ, উন্নত চিকিৎসা কেন্দ্র, বিশেষ করে এখানে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি কিন্তু এই অঞ্চলের মানুষের রয়েছে। সেই সঙ্গে কৃষি ক্ষেত্র উন্নয়নের জন্য এই অঞ্চলের মানুষের তাগাদা রয়েছে, এবং এখানে একটি হিমাগার স্থাপনেরও দাবি রয়েছে। এই দাবিগুলোর মুখে যখন জামায়াত আমির আসছেন তখনই কিন্তু নির্বাচনের মাঠে একজন রাজনৈতিক কর্মী অর্থাৎ জামায়াতে ইসলামের একজন কর্মী নিহত হয়েছেন এখানে। অর্থাৎ একদিকে যেমন জাতীয় সংসদ নির্বাচনের স্বপ্ন, এই অঞ্চলের উন্নয়নের স্বপ্ন, আরেকদিকে কিন্তু রক্তাক্ত ভোটের মাঠ। এই সবকিছু চ্যালেঞ্জের মধ্যেই কিন্তু জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান এখানে আসছেন, এবং তার আশাকে কেন্দ্র করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে প্রেক্ষাপট থাকবে, কি বার্তা মূলত এই অঞ্চলের মানুষের জন্য থাকবে। ইতিমধ্যে যেহেতু এই আসনটিতে অর্থাৎ এই শেরপুরে ৩টি আসনের মধ্যে একটিতে নিহতের ঘটনা ঘটেছে এবং রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, সেই জায়গা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগামী যে ৯ দিনের প্রচারণা রয়েছে, এই ৯ দিনের প্রচারণা আসলে কি ভূমিকা পালন করবে নেতাকর্মী, সেই বার্তা মূলত এখান থেকে আসবে। এবং সেই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে কিভাবে কাজ করবে এবং ভোটের মাঠে ইনসাফ এবং সত্যের লড়াইয়ের মধ্যে যে বার্তাগুলো দেবে, সেই বার্তাগুলো শোনার অপেক্ষায় কিন্তু মুখিয়ে আছে এই অঞ্চলের মানুষ। অর্থাৎ তাদের যেমন একদিকে দাবি রয়েছে, সেই দাবির হাতের মুঠে নিয়ে তারা এখানে এসেছেন। দাবির বিপরীতে কি বার্তা মূলত জামায়াত আমির দেবেন সেই অপেক্ষায় তারা রয়েছেন, এবং সেই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে নেতাকর্মীরা কাজ করবেন সেই বার্তার অপেক্ষাও এখানকার নেতাকর্মীরা রয়েছেন। যদিকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ, হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যেই জামায়াতের আমির এখানে আসবেন এবং তিনি তার বক্তব্য প্রদান করবেন। জ্যোতিকা, শেরপুরে জামায়াতের জনসভার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন রাজু আহমেদ। শেরপুরের পর জামালপুরে যাবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শহরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেবেন তিনি। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, জামায়াতের আমিরের আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি কেমন চলছে? জ্যোতিকা, দীর্ঘ একেবারে 11 দিনের জোট নির্বাচনী জনসভা করছে।
জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এই মঞ্চে আসবেন, এমনকি এখানকার এই অঞ্চলের মানুষের অধিকার নিয়ে কথা বলবেন। একটি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক দিবেন নেতা এবং কর্মী সমর্থকদের। তার উচ্ছ্বাস কিন্তু আমরা সকাল থেকে দেখছি। আমরা দেখেছি সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জামাতের নেতা কর্মী সমর্থকরা এই মাঠে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমার পেছনে কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে নেতা কর্মীদের পদচারণ। আরেকটা বিষয় বলা হচ্ছে, এই যে নেতা কর্মী তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু এই মাঠে এসেছে। অর্থাৎ 12 তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে 11 দলীয় জোটের যে প্রার্থী তারা সবাই কিন্তু এই মাঠে রয়েছে। অর্থাৎ তাদের একটি দাবি হচ্ছে তারা 11 তারিখে অবশ্যই তারা বিপুল ভোটে তারা নীরব ব্যালটের মাধ্যমে তারা জয়ী এমন একটি প্রত্যাশা কিন্তু নেতা কর্মী তারা বলছে। আরেকটি বিষয় বলা চলে, ইতিমধ্যে এই জামাতের জনসভাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারা জোরদার করেছে। তার একটি আলোচনা যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য জেলা পুলিশ ইতিমধ্যে সারা মাঠ জুড়ে ছড়িয়ে রয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে জামাতের পক্ষ থেকেও কিন্তু তারা সুশৃঙ্খল ভাবে মাঠে অবস্থান করছে। ইতিমধ্যে বিভিন্ন জেলা এমনকি উপজেলার যে নেতৃবৃন্দ রয়েছে তারা মিছিল নিয়ে আসছে। তারা মঞ্চে একে একে পদাধিকার যে রয়েছে তারা ইতিমধ্যে তারা বক্তব্য রাখছে তাদের অধিকার নিয়ে, তাদের নির্বাচন নিয়ে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আরেকটি বিষয় বলা চলে, এই যে দীর্ঘ 25 বছর পর যে জনসভা করছে এতে কিন্তু বেশ উচ্ছ্বাসিত মনে হচ্ছে এখানকার নেতা কর্মীদের। অর্থাৎ এই নেতা কর্মীরা তারা স্ব ওয়ার্ডে গিয়ে তারা কিন্তু ওয়ার্ক করবে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে জামাতে আমির আগমনের সবশেষ তথ্য। জ্যোতিকা। শেরপুরের পর জামালপুরে যাবেন ডক্টর শফিকুর রহমান, সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন জুয়েল রানা। দীর্ঘ 22 বছর পর সংসদ নির্বাচনের দলীয় প্রচারণায় আগামীকাল খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খালিশপুর প্রভাতী স্কুল মাঠে দুপুর আনুমানিক 12টায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্য। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল, সার্বিক আয়োজনের প্রস্তুতি সেখানে কেমন চলছে জানাবেন। জ্যোতিকা, খুলনায় দীর্ঘ 22 বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসছেন এবং সেই উপলক্ষে খুলনায় মহানগর এবং জেলা বিএনপি সহ যারা সংসদ সদস্য প্রার্থী রয়েছেন তারা একযোগে কাজে নেমে পড়েছেন। আমরা গতকাল দেখেছি তারা মাঠ পরিদর্শন করেছেন। খালিশপুর প্রভাতী স্কুল মাঠ একটি বড় এটি জায়গা, যে কারণে এটাকে বেছে নেওয়া হয়েছে। আরেকটি কারণ হচ্ছে এই জায়গায় এটি একটি শিল্প অঞ্চল ছিল এবং সেখানে মানুষের যে দাবি এবং শ্রমিকদের দাবি যে তারেক রহমানকে সামনে থেকে দেখবেন এবং তারা দাবি জানাবেন যে অন্তত এই অঞ্চলে আবারও তিনি যদি সরকার গঠন করেন তখন এই অঞ্চলে যেন গুরুত্ব দেন এবং এখানে যেন শিল্পের যে প্রাণচাঞ্চল্য সেটি ফিরে আসে এবং লক্ষাধিক মানুষ যে বেকার হয়ে পড়েছেন সেই সব মানুষদের আবারও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি যেন হয়। পাশাপাশি খুলনা অঞ্চলের যে অনুন্নত যে বিষয়গুলো রয়েছে, যেগুলো না পাওয়ার বিষয়গুলো রয়েছে, সেগুলো তারা জনসাধারণ তুলে ধরবেন এটি তারা প্রত্যাশা করছেন। এবং আমরা এই উপলক্ষে আমরা দেখেছি যে নেতাকর্মীদের মাঝে একটি প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। তারা বিভিন্ন মোড়ে মোড়ে স্বাগত জানাতে তারা প্রস্তুত রয়েছেন, বিভিন্ন কার্যক্রম তারা করছেন এবং গতকাল রাতভর তারা কাজ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের অবস্থা। এই যে মাঠে হচ্ছে সেখানে মাঠের প্রস্তুতি, নিরাপত্তা যে বেষ্টনী সেটি ইতিমধ্যে তৈরি করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে মঞ্চ এবং সাউন্ডের কাজ তারা শুরু করবেন বলে এটি আমাদেরকে জানিয়েছেন এখানে যারা এই কাজে ব্যস্ত নিয়োজিত রয়েছেন। এবং পাশাপাশি 200টি মাইক স্থাপন করা হচ্ছে, এগুলো বিভিন্ন মোড়ে মোড়ে যাতে দূর থেকেও যেন তারেক রহমানের ভাষণ তার মানুষ শুনতে পান এবং তারা যেন এই মাঠে যেহেতু লক্ষাধিক মানুষের উপস্থিতি থাকবে বলে তারা ধারণা করছেন এবং সে কারণে তাদের উপস্থিতিটা দূর দূরান্ত ছড়িয়ে যাবে এবং তারা দূর থেকে বিষয়টি শুনতে পারবে। তো আমরা আরেকটি বিষয় দেখেছি যে এখানকার যারা প্রার্থী রয়েছেন সেই প্রার্থীরাও কিন্তু তাদের সমর্থক এবং বিভিন্ন আসন থেকে তারা কিভাবে এখানে মানুষ নিয়ে আসবে এবং কি শৃঙ্খলার সাথে কিভাবে পরিবহন ব্যবস্থা হবে সব কিছু তারা কিন্তু ব্যস্ত হয়ে পড়েছেন সেই কাজে। এবং আমরা দেখেছি যে এখানকার কর্মীদের মধ্যে নেতাকর্মীদের মধ্যে একটি কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আগামীকাল যেহেতু তাদের দলীয় চেয়ারম্যান তারেক রহমান আসবেন এবং কি ভাষণ দিবেন, কি নির্দেশনা দিবেন সেই অপেক্ষায় তারা রয়েছেন। সব মিলে এই ছিল আমার কাছে খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ থেকে আগামীকাল যে নির্বাচনী জনসভা অংশ নেবেন জনাব তারেক রহমান তার সর্বশেষ খবর। আগামীকাল খুলনায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন তরিকুল ইসলাম।
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে সিলেটে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা। সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট 1 আসনটি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামাত সহ মোট 8 জন প্রার্থী। এ বিষয়ে জানাতে শহর থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? সেখানে প্রচারণা নিয়ে প্রার্থীরা কি বলছেন? দেখুন, এখন পর্যন্ত আসলে নির্বাচন যত নিকটে আসছে ততই প্রার্থীদের প্রচারণা এবং ব্যস্ততা ততটা আসলে বেড়েছে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত অবধি পর্যন্ত প্রত্যেকটি দলেরই যে সকল প্রার্থীরা আছেন তারা কিন্তু নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন। আমরা কথা বলেছি ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের যে সকল প্রার্থী আছেন তাদের সাথে বিএনপি, জামাত, এনসিপি সহ এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা অংশ নিয়েছেন তারা বলছেন এখন পর্যন্ত সিলেট প্রেক্ষাপটে যদি বলেন, বিশেষ করে সিলেট 1 আসনে অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশন এবং সদর উপজেলায় তারা প্রচারণা স্বাভাবিকভাবেই করতে পারছেন এবং এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ বা অনুযোগ কোনো প্রার্থীর বিপক্ষে আসেনি। তো প্রার্থীরা যখন প্রচারণায় যাচ্ছেন সেই ক্ষেত্রে ভোটারদের কাছে আসলে তারা কোন বিষয়টি তুলে ধরছেন এটিকেই তারা মুখ্য হিসেবে দেখছেন এবং বিশেষ করে যেহেতু সিলেট মহানগরী এবং সদর উপজেলা নিয়ে 1 আসন, সুতরাং সিলেট নগরের যে সকল সমস্যাগুলো আছে বিশেষ করে পানি সংকট, যানজট, ফুটপাত এবং অন্যান্য যে সকল নাগরিক সুবিধা আছে সেই বিষয়গুলো প্রত্যেক দলের প্রার্থী তারা কিন্তু ভোটারদের কাছে তুলে ধরছেন এবং বলছে এই যে পরিবর্তনের ধারা এসেছে এবং যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রার্থী হয়েছেন, কোন প্রার্থী নির্বাচিত হলে কি করবেন সেই বিষয়গুলো প্রাধান্য দিচ্ছেন। যদিও ভোটাররা এবার বিচার বিশ্লেষণের ক্ষেত্রে প্রার্থী যেমন দেখছেন তেমনি কোন রাজনৈতিক দলের প্রার্থী এবং তার যোগ্যতা কেমন এবং তিনি জনসাধারণকে কোন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আসলে কতটুকু করতে পারবেন এই বিষয়গুলো তারা আসলে স্পেসিফিক ভাবে চিন্তা ভাবনা করে তারা কিন্তু ভোটের সিদ্ধান্তটা নেবেন। আমরা দেখেছি যে পুরো মহানগর জুড়ে বিশেষ করে প্রার্থীদের সাদা কালো পোস্টারে ছেয়ে গেছে এবং বিকেল 2টার পর মূলত আনুষ্ঠানিক যে প্রচারণা থাকে, মাইকিং এবং দলীয় যে সাংগঠনিক কার্যক্রম, প্রত্যেকটি কার্যক্রমে তারা সক্রিয়ভাবে প্রত্যেক দলের রাজনৈতিক কর্মী সহ কিন্তু তারা অংশগ্রহণ করছেন প্রার্থীদের সাথে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ধারাবাহিক যে প্রচার কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে বিএনপি, জামাত এবং অন্যান্য বাম রাজনৈতিক দলের যে সকল প্রার্থীরা রয়েছেন তারা বলছেন যে এখন পর্যন্ত সিলেটে ভোটের যে সুষ্ঠু পরিবেশ সেটি বজায় রয়েছে এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের প্রতি যে সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়া হচ্ছে বা যে ধরনের তাদের নিয়ম আচরণবিধি দেওয়া হচ্ছে সেগুলো মেনেই তারা চলছেন। তো এইসব মিলিয়ে আসলে আজকে সিলেট থেকে বিকেল 4:30টায় সিলেটের কেনব্রিজ থেকে আমাদের এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটারের ইশতেহার অনুষ্ঠান হবে, সেটি সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ। শেরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের বাড়িতে স্বজনদের সাথে সাক্ষাৎ করছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। জামাত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যিনি আমির ডাক্তার শফিকুর রহমান। কিছুক্ষণ আগে তিনি শ্রীবর্দীর গোপালখিলা গ্রামের জামাত নেতা রেজাউল করিমের বাড়িতে এসেছেন এবং এসে প্রথমেই তিনি তার কবর জিয়ারত করছেন। এই মুহূর্তে তিনি মোনাজাত করছেন মরহুমের রুহের মাগফিরাত কামনায়। জামাত আমির ডাক্তার শফিকুর রহমান দোয়া করছেন কবরের পাশে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে এই রেজাউল করিমের বাড়িতে জামাত আমিরের আসার আগে থেকেই কিন্তু এলাকার মানুষজন, জামাত শিবিরের নেতাকর্মী এবং স্থানীয় লোকজনরা কিন্তু এই বাড়িতে এসে ভিড় করেছেন এবং পাশের একটি স্কুলের মাঠে হেলিকপ্টার থেকে জামাত আমির তিনি অবতরণ করেছেন কিছুক্ষণ আগে এবং অবতরণ করার পর কিন্তু তিনি গাড়িতে করে জামাত নেতা রেজাউল করিমের বাড়িতে এসেছেন এবং এই মুহূর্তে কবর জিয়ারত করছেন এবং তিনি দোয়া পরিচালনা করছেন। আমরা দেখছি যে এইখানে যে দোয়া পরিচালনা হচ্ছে এখানে উপস্থিত সর্বস্তরের মানুষ কিন্তু এই দোয়ায় অংশগ্রহণ করেছেন এবং আমরা একটু দোয়ার অংশবিশেষ দেখাতে চাই। তুমি আমাদের ভাইকে মাফ করে দাও আল্লাহ, তার রুহের উপর তুমি রহম করো আল্লাহ, তাকে তুমি সাহায্য করো আল্লাহ। মোর চোখের এই জীবন বাবু তুমি তার সাহায্য করেছো, সে
তার কবরকে তোমার জান্নাতের নূর দিয়ে আল্লাহ তার কবরের সাথে তোমার মায়ার জান্নাতের একটা জানালা খুলে দাও। আল্লাহ তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ তাকে উত্তম রিজিক, পোশাক এবং বিছানা দান করো। আল্লাহ তোমার ফেরেশতাদের মধ্য থেকে তার জন্য উত্তম সঙ্গী নিয়োগ করো। আল্লাহ তার কি দোষ ছিল তুমি জানো মাওলা। ওয়া নাকামু মিনহু বিল্লাহি ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ এছাড়া তো তার আর কোনো দোষ ছিল না মাওলা। আল্লাহ তারে বড় নিষ্ঠুর নির্মমভাবে খুন করা হয়েছে। আল্লাহ বিচার তোমার কাছেই দিলাম মাওলা। আল্লাহ এই অপকর্ম যারা করেছে মাহবুব তুমি তাদেরকে জানো। আল্লাহ তুমি সামিউল বাসীর। আল্লাহ তুমি লতিফুল খবীর। আল্লাহ তুমি গফুরুর রহিম। আল্লাহ তুমি আজিজুল ইন্তিকাম। আল্লাহ আল্লাহ যারে তুমি ধরো না তারে তুমি ছাড়ো না। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ এদেরকে মাবুদ আল্লাহ এদেরকে হেদায়েত দাও আল্লাহ। শেরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করছিলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ঢাকা 19 সাভার আশুলিয়ায় চলছে বিএনপির নির্বাচনী পথসভা। ধানের শীষের প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে জনসংযোগে অংশ নিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। এ বিষয়ে জানাতে সাভারের কলমা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। যুথিকা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভার আশুলিয়া মানে ঢাকা 19 আসনে যেন প্রতিশ্রুতির জোয়ার বইছে। সকাল থেকে সন্ধ্যা অবধি নেতাকর্মীরা আসলে বিভিন্ন ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। তারা আসলে নির্বাচিত হলে কি করবেন। ঢাকা 19 সাভার আশুলিয়া আসনের প্রধান সমস্যা হচ্ছে যানজট, মাদক, ছিনতাই, এবং সবচেয়ে বড় আরো একটি বড় সমস্যা যেটি রয়েছে সড়কে যে জনদুর্ভোগ, যানজটের যে একটি বিশাল সেই সমস্যাগুলি তারা সমাধান করবেন এমন প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন। এছাড়াও তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, তার পক্ষ থেকে যে বলা হচ্ছে তারা ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবে প্রত্যেকটি পরিবারকে। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবধি যারা প্রার্থী রয়েছেন, প্রার্থী যাচ্ছেন, প্রার্থীর সমর্থক যারা আছেন, নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা কিন্তু ভোটারদের ধারে ধারে গিয়ে সেখানে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা নির্বাচিত হলে কি করবেন সেসব বিষয়ে কিন্তু কথা বলছেন। 7,47,070 ভোট কিন্তু রয়েছে সাভার আশুলিয়া আসনে এবং এখানে প্রায় অর্ধেক কিন্তু নারী ভোটার রয়েছে। এবার প্রার্থীরা বলছেন নারী ভোটারদের যে এবার জয় পরাজয় নিশ্চিতের যে একটি বিষয় এবং বেশি ভোট কাস্ট হওয়ার যে বিষয়, সেটি আসলে শুধুমাত্র নির্ভর করবে নারী ভোটারদের কতটা কেন্দ্রে উপস্থিত করা যাবে সেটির উপর কিন্তু ডিপেন্ড করবে এমন কথাই কিন্তু জানা যাচ্ছে। এবং যেমনটি বলছিলাম যে আসলে 8টি দলের 8 জন প্রার্থী কিন্তু এখানে 11 দলীয় জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এনসিপির দিলশানা পারুল এবং বিএনপি থেকে ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, জাতীয় পার্টি থেকে করছেন একজন, সর্বমোট 8 জন কিন্তু প্রার্থী রয়েছে। কিন্তু প্রচারণার মাঠে আমরা সাধারণত ধানের শীষের যে প্রার্থী তাকেই এগিয়ে থাকতে দেখেছি এবং অন্যান্য যেসব দল রয়েছে তারাও প্রচারণা করছেন নিজেদের সুবিধা মতো, মাঝে সাথে তাদেরকেও দেখা যাচ্ছে। কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা যে বিএনপির প্রার্থী এবং বিএনপির সমর্থক যারা রয়েছে তারা কিন্তু প্রচারণা করছেন। এই মুহূর্তে আমি সাভারের কলমা এলাকায় দেখতে পাচ্ছি ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাভার থানা যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের নেতৃত্বে কিন্তু এখানে একটি গণসংযোগ চলছে। তারা ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা নির্বাচিত হলে কি ধরনের কর্মকাণ্ড পরিচালনা করবেন সেসব বিষয়ে কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং সাভারের যে ঢাকা 19 সাভার আসনের যে ভোটের মাঠ, সেটি আসলে প্রচারণা সরগরম হলেও যে ভোটের মাঠের যে উত্তাপ সেটি আসলে দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে ধানের শীষের প্রার্থী ছাড়া অন্য প্রার্থী যারা রয়েছেন তারা কিছুটা ছোট দল হওয়ার কারণে কিন্তু সে ধরনের উত্তাপ বিরাজ করছে না। তবে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং প্রচারণা কিন্তু চলছে। ঢাকা 19 আসনে নির্বাচনী প্রচারণার সবশেষ খবর জানাচ্ছিলেন হুমায়ুন কবির।
নির্বাচনকে ঘিরে জমজমাট প্রচারণা, গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক সহ নানা কর্মসূচি পালন করছেন বিএনপি, জামায়াত সহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছে ফয়সাল করিম এবং সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজি। প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রামের ফয়সালের কাছে। ফয়সাল, প্রচারণা কেমন চলছে, প্রার্থীরা কি বলছেন? জ্যোতিকা, প্রচারণার আর মাত্র 10 দিন বাকি আছে, তো সেই কারণে প্রতিটি দিনকে আসলে খুব প্রচারণায় খুব বেশি সময় তারা ব্যয় করছেন এবং আমরা দেখছি যে একেবারে সকাল 10টা থেকে শুরু করে বিকেল এবং রাত অবধি চট্টগ্রামের বিভিন্ন অলিগলি, পাড়া মহল্লায় প্রচারণা, জনসংযোগ করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আমরা আছি চট্টগ্রাম 9 সংসদীয় আসন, এখানে এনায়েত বাজার যে এলাকা আছে চট্টগ্রামের, এনায়েত বাজার একেবারে শহরের প্রাণকেন্দ্র বলা চলে এবং সেই প্রাণকেন্দ্রে আজকে সকাল 10টা থেকে 10:30 থেকে প্রচারণায় নেমেছেন বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। আমরা দেখছি তারা অভিনব পদ্ধতি এবং বিভিন্ন রঙিন সাজে এই প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখছি যে আসলে যারা ধানের শীষের প্রার্থী আছেন তাদের প্রার্থীদের সামনের যে মিছিল বা সামনের যে সারি, সেখানে ধানের শীষ নিয়ে এবং উল্লেখযোগ্য সংখ্যক নারী নেতাকর্মীদেরকে সামনে রেখে এই প্রচারণাগুলো চালানো হচ্ছে এবং প্রতিটি এলাকায় তারা যখন পৌঁছচ্ছেন, অলিগলিতে তারা যখন পৌঁছচ্ছেন, সেখানে পরিস্থিতি পাল্টে যাচ্ছে, চিত্র পাল্টে যাচ্ছে। উৎসবের আমেজ যেমন দেখা যাচ্ছে, তেমনি নির্বাচনী যে হাওয়া পাড়ায় লেগেছে, নির্বাচনী যে হাওয়া বইছে, সেটি কিন্তু এখানে আসলে বোঝা যাচ্ছে। এবং আমরা দেখেছি যে এইসব এলাকায় যে সকল সমস্যাগুলো আছে, বিশেষ করে এনায়েত বাজারের সমস্যার মধ্যে আমরা যেটি দেখি যে আসলে এখানে মশা, আবর্জনা, মাদক এবং কিশোর গ্যাংয়ের উৎপাত আছে, সেগুলোকে প্রাধান্য দিয়ে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন এবং এই বিষয়গুলো ভোটাররাও প্রার্থীদের কাছে তুলে ধরছেন এবং তারা বলছেন যে আসলে দীর্ঘদিন যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আসলে এতদিন তারা কোনো নির্বাচিত সরকার না থাকার কারণে এই সবার প্রতিকার তারা পাননি এবং যারা প্রার্থী আসছেন তাদের কাছে তারা প্রতিকার চাইছেন এবং প্রার্থীরা আসলে প্রতিশ্রুতি দিচ্ছেন। তো সব মিলিয়ে আসলে যারা ভোটার আছেন তাদের প্রত্যাশা যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তারা 12 তারিখ দিবেন এবং এই নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তাদের যে জনপ্রতিনিধি সেটি যেমন নির্বাচন করবে, তেমনি জনপ্রতিনিধিরা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেগুলো যাতে নির্বাচিত হওয়ার পরেও তারা বাস্তবায়ন করেন এবং সেসব বাস্তবায়নে তাদের আন্তরিক প্রচেষ্টা থাকুক। জ্যোতিকা, এবার চলে যাব সাতক্ষীরার আহসান রাজীবের কাছে। রাজীব, আমরা চট্টগ্রামের প্রচারণার চিত্র দেখছিলাম, এবার সেখানকার সাতক্ষীরার খবর আপনার কাছ থেকে জানতে চাই যে নির্বাচনকে কেন্দ্র করে সেখানকার প্রচারণা কেমন চলছে? জ্যোতিকা, নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, এই অল্প সময়ের মধ্যেই প্রার্থীরা তাদের প্রচারণার কার্যক্রমটি আসলে শেষ করতে চান, যে কারণে সকাল 7টা থেকে একেবারে রাত 8টা পর্যন্ত কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন। আজকে আমরা যে এলাকাটিতে এসেছি এটি সাতক্ষীরার আলীপুর ইউনিয়ন। এই এলাকাতে আজকে প্রচারণা চালাচ্ছেন জামাত প্রার্থী সাতক্ষীরা সদর 2 আসনের মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি কিছুক্ষণ আগে এখানে নারী সমাবেশ করেছেন এবং এখানকার যারা তাদের জামাতের যারা নারী কর্মী রয়েছেন তাদেরকে তিনি দিক নির্দেশমূলক বক্তব্য প্রদান করেছেন, একই সাথে তাদের কাছে ভোট প্রার্থনা করেছেন। এই এলাকাতে তিনি কিছুটা গণসংযোগ করেছেন। এরপরে তিনি চলে গেছেন ভোমরা স্থলবন্দর এলাকায় এবং সেখান থেকে তিনি প্রচারণা শেষ করে দেবহাটা উপজেলায় আরো একটি প্রচারণা কার্যক্রমে অংশ নেবেন। তো এই জামাত প্রার্থীর মতোই অন্যান্য এলাকা যারা জামাত এবং বিএনপির প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন এলাকাতে তারা বাড়ি যেয়ে তারা কিন্তু ভোট চাচ্ছেন, কোথাও জনসমাবেশ করছেন প্রতিদিনই এবং এই সমস্ত জনসমাবেশে তারা কিন্তু নানা উন্নয়নের আশ্বাস দিচ্ছেন। যে সমস্ত এলাকায় বঞ্চিত রয়েছে মানুষ, যে সমস্ত এলাকাতে উন্নয়ন বঞ্চিত রাখা হয়েছিল, সেই এলাকাগুলোতে নানা প্রতিশ্রুতি দিয়ে তারা কিন্তু ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। একই সাথে তারা বলছেন আগামী যে নির্বাচন সেই নির্বাচনটি একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনটি বাংলাদেশের একটি নতুন পরিবর্তন আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন। একই সাথে তারা ভোটারদেরকে আশ্বাস দিচ্ছেন যে তারা নিরাপদে তারা ভোট কেন্দ্রে যে ভোট প্রদান করতে পারবেন, এই আশ্বাস দিয়ে কিন্তু তারা ভোটারদেরকে কিন্তু ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত করছেন। একই সাথে গণভোটের বিষয়ে তারা কথা বলছেন। আমরা দেখেছি জামাতের যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু এখানে গণভোটের বিষয়ে কথা বলেছেন। একই সাথে এখানকার যারা নারী ভোটার রয়েছেন তাদেরকে তিনি আশ্বস্ত করেছেন যে নিরাপদে ভোট কেন্দ্রে যে ভোটাররা যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটি সরকার করবে। এবং একই সাথে কিন্তু বিএনপি যারা প্রার্থী রয়েছেন আমরা দেখেছি বিভিন্ন এলাকাতে বিএনপির প্রার্থীরা গণসংযোগ করছেন। চট্টগ্রাম ও সাতক্ষীরা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসংযোগে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর মায়েদের আপনার কিস্তিতে লোন নেন না এনজিওর কাছ থেকে,
প্রায় দেন না, আর যারা দেওয়া পারে না কিস্তি ছাড়া আসলে মুরগিটা ছাগলটা চলে যায়, ঠিক না? ঠিক কাজ না? আমাদের তারেক সাহেব বলছেন আমার বাবুদের কষ্ট নির্ধারণ করবো, এসব দায় দায়িত্ব আমি নিব, তারেক সাহেব নিবেন, এবং তাদেরকে এই ঋণের জন্য আর কষ্ট করতে হবে না, ওটার এনজিও গুলোর পয়সা আমরা মিটাই দিলে। এই দুইটা কাজ আমার মনে করি আমাদের সাধারণ মানুষের জন্য বিরাট কাজ, ঠিক না? আর ছেলেদের যদি আমরা বেকারত্ব দূর করতে পারি তাহলে সেটা হবে বিরাট কাজ। এই কাজগুলো যদি করা যায় দেশের চেহারা বদলাবে। আর ঠাকুর গায়ে আমরা কি করতে চাই, আমি দিলাম ভোট আপনাদের, যদি আমাকে আপনার ভোট দিয়ে এমপি করেন, এমপি করলে আরেকটা সম্ভাবনা আছে, মনে আল্লাহ তাআলা যদি কবুল করে আর কি। আমি তো হচ্ছি আপনার এই পার্টির 2 নম্বর লোক, তাই না? প্রথমে তারেক সাহেব, তারপরে আমি। তো তাহলে আমার একটা ভালো জায়গা হওয়ার সুযোগ আছে, আল্লাহ তাআলা যদি কবুল করে, তাহলে কিছু কাজ করার আমার সুযোগ থাকবে, তাই না? তখন আমরা আপনার এই এলাকাতে কলকারখানা তৈরি করবো, ইপিজেড তৈরি করবো, যাতে করে আমাদের এখানে চাষিবাসী সুবিধাটা বেশি। কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিলই থাকছে। একই সঙ্গে কুমিল্লা 10 আসনে বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতাও বাতিল করেছেন আপিল বিভাগ। তবে এই আসনে নির্বাচনে অংশ নিতে বাধা নেই বিএনপির আরেক প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার। এ বিষয়ে জানাতে হাইকোর্ট চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আপিল বিভাগের আদেশের বিস্তারিত আমাদের জানাবেন। জ্যোতিকা, কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি তার প্রার্থিতা বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন 17 জানুয়ারি। ঋণ খেলাপির দায়ে তার নির্বাচনের প্রার্থিতা বাতিল হয়ে যায় এবং এই প্রার্থিতা বাতিলের পরে তিনি হাইকোর্টে রিট করেছিলেন। সেই রিটেও শুনানি করে হাইকোর্টে তিনি হেরে যান। এরপর তিনি আপিল বিভাগে গিয়েও আজকে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 5 বিচারপতির যে আপিল বেঞ্চ, সেই বেঞ্চে মঞ্জুরুল আহসান মুন্সির পক্ষে শুনানি করার পরে এটি আজকে খারিজ করে দেওয়া হয়, অর্থাৎ তার রিটটি খারিজ করার মধ্য দিয়ে তিনি এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লড়াই থেকে ছিটকে গেলেন, অর্থাৎ ঋণ খেলাপির দায়ে তার প্রার্থিতা বাতিল হয়ে গেল। এবং এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত জোটের এনসিপির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি মূলত এই মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনেছিলেন এবং তিনি নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। সেই আপিলের ভিত্তিতেই মূলত নির্বাচন কমিশন মুন্সির প্রার্থিতা বাতিল করে দিয়েছিল এবং এটি সর্বোচ্চ আদালতে বহাল থাকলো। একই সঙ্গে কুমিল্লা 10 আসনের বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া তার দ্বৈত নাগরিকত্বের কারণে 18 জানুয়ারি নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করে দেয় এবং নির্বাচন কমিশনের এই প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আসেন। হাইকোর্টেও তিনি লড়াই করে হেরে যান। এরপর তিনি আপিল বিভাগে গেলে আপিল বিভাগও আজকে একই বেঞ্চ প্রধান বিচারপতির নেতৃত্বে গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করে দেন। এর ফলে কুমিল্লা 4 এবং কুমিল্লা 10 আসনে বিএনপির 2 জন প্রার্থী নির্বাচন করা থেকে বঞ্চিত হচ্ছেন, অর্থাৎ তারা এবার আইনগত কারণে এবং ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের অভিযোগের কারণে সেটি প্রমাণিত হওয়ায় তাদের এবারে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকলো না। একই সঙ্গে কুমিল্লা 10 আসনে বিএনপির আরেকজন প্রার্থী ছিলেন মোবাশ্বের আলম ভূঁইয়া, তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং তাকে ধানের শীষ প্রতীক দেওয়ার জন্য হাইকোর্টে তার আইনজীবীর একটি আবেদন করেছিলেন। হাইকোর্ট সেটি মঞ্জুর করেছিলেন। এ কারণে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করতে পারবেন, এটি জানিয়েছেন এই মোবাশ্বের আলম ভূঁইয়ার আইনজীবীরা। এর ফলে কুমিল্লা 10 আসনে বিএনপির একজন প্রার্থী টিকে গেল, কিন্তু কুমিল্লা 4 আসনে বিএনপির কোনো প্রার্থী থাকলো না আজকে উচ্চ আদালতের সর্বোচ্চ আদালতের আদেশের মধ্য দিয়ে। জ্যোতিকা, সুপ্রিম কোর্ট থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য। এনসিটি-ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো 8 ঘন্টা কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, দুদিনের ধর্মঘটে কি ধরনের প্রভাব পড়েছে সেখানে? জ্যোতিকা, বন্দরে যদি 1 ঘন্টা কাজ বন্ধ থাকে তার প্রভাব কিন্তু অনেক বেশি পড়ে, কারণ যেহেতু চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের 92% পণ্য আমদানি এবং রফতানি হয়, তাই যদি জাহাজ থেকে পণ্য ওঠানামা বা ডেলিভারি বন্ধ থাকে সেক্ষেত্রে জাহাজগুলো যেমন অলস বসে থাকে এবং কোনো পণ্য ডেলিভারি হয় না এবং যেসব রফতানি পণ্য শিপমেন্টের জন্য অপেক্ষায় থাকে সেগুলোও কিন্তু আর নতুন করে জাহাজে তোলার যে কাজটি সেটিও বন্ধ থাকে।
তো এটার কিন্তু একটি সামগ্রিক এবং বহুমাত্রিক প্রভাব রয়েছে। আজকে কিন্তু জেটিতে কাজ বন্ধের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও কিন্তু শ্রমিক কর্মচারীরা বিরত রয়েছেন এবং তারা বলছেন যদি কর্তৃপক্ষ তাদের ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার যে প্রক্রিয়া বা সিদ্ধান্ত সেটি থেকে যদি সরে না আসে তাহলে তারা আরও কঠোর কর্মসূচি নিতে পারেন বা আজকে বিকালে তারা সেই কর্মসূচি ঘোষণা করবে। এর আগে কিন্তু দুদিনের কর্মবিরতি ইতিমধ্যেই চলছে এবং বন্দর কর্তৃপক্ষ কিন্তু এর মধ্যে 2 দফায় গণবিজ্ঞপ্তি বা বিজ্ঞপ্তি দিয়েছিল যে শ্রমিক কর্মচারীরা সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে যদি অবস্থান নেয় এবং যদি কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং এরই অংশ হিসেবে 4 জন কর্মচারীকে কিন্তু শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে এবং অনেকেরই তালিকা তৈরি করা হয়েছে বলে শ্রমিকরা দাবি করছে। তবে তারা বলছে যাই হোক না কেন তারা তাদের নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা বলছেন স্বয়ংসম্পূর্ণ এবং অত্যাধুনিক যে টার্মিনাল এনসিটি যে টার্মিনাল থেকে বন্দরের প্রায় 40 থেকে 60% আয় আসে এবং বছরে প্রায় 13 লাখ টিউস কন্টেনার হ্যান্ডলিং হয়। এই টার্মিনালটি আসলে বিদেশিদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে নতুন করে বিনিয়োগের কোনো সুযোগ নেই এবং নতুন করে সম্প্রসারণের কোনো সুযোগ নেই, বরং এটি দিলে এটি কৌশলগতভাবে এবং ভূ রাজনৈতিকভাবে দেশের অর্থনীতি এবং সার্বিকভাবে শ্রমিকদের জন্য এটা শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে। তো যুথিকা এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দর যে শ্রমিকদের কর্মবিরতি তার সবশেষ। চট্টগ্রাম বন্দরে চলছে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি, সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছিলেন হাজেরা শিউলি। সারা দেশের মতো আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে ফরিদপুরে চলছে নানা আলোচনা। তবে শুধু এই নির্বাচনে পুরুষ নয়, সমানভাবে নিজেদের প্রত্যাশা আর উদ্বেগের কথা জানাচ্ছেন নারীরাও। কৃষি প্রধান এই জেলার কর্মজীবী নারীরা তাদের দৈনন্দিন কাজের পাশাপাশি আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের ভোট নিয়ে ভাবছেন ভিন্ন কিছু। মফিজুর রহমান শিপনের প্রতিবেদন। পৌনে 18 লাখ ভোটারের জেলা ফরিদপুর। এ জেলায় নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের কাছাকাছি। ফরিদপুরে 4টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে একাধিক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শহরের নীলটুলির মুজিব সড়কের পাশে পিঠা বিক্রেতা কোহিনুর বেগম। এক যুগের বেশি সময় পিঠা বিক্রি করে সংসার চালান তিনি। বলেন নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হয়, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ভোট দিয়ে সরকার বানাবো, কিন্তু সরকাররাই তো মুহিত দিক চায়, তাইলে আমার ইনকামটা করা লাগে না, তাইলে ঘরে বসে যে কোনো কাজ করে আমি খাবার পারি। পেশাজীবী নারীরা দিনের পাশাপাশি রাতেও নির্বিঘ্নে কাজ করার নিরাপত্তা চান। এদিকে নতুন সরকারের কাছে নীতি সহায়তা চান ক্ষুদ্র নারী উদ্যোক্তারা। আমাদের জন্য সুদৃষ্টি আমরা কাম্য করি ওনাদের কাছে, যেটা আমাদেরকে পরিবর্তন করতে, আমাদেরকে বদলে দিতে সাহায্য করবে। ফরিদপুরের সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি আইনজীবী শিপ্রা গোস্বামী বলেন, সমস্ত জায়গায় যেন নারীরা সুযোগ পায় সেই চেষ্টাটা আগামী যেই সরকার গঠন করুক তারা এই বিষয়টিকে গুরুত্ব দিবে। আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে প্রস্তুতি নিচ্ছেন তারা। এখন ফরিদপুর লাভে মুখ দেয়ায় ফেনীতে বাণিজ্যিকভাবে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে কুল চাষ। চলতি মৌসুমে 584 মেট্রিক টন কুল উৎপাদনের আশা চাষিদের। সোলাইমান ডালিমের প্রতিবেদন। কৃষি বিভাগের তথ্য মতে ফেনীতে বাণিজ্যিকভাবে প্রথম 2013-14 মৌসুমে কুল চাষ হয় 15 হেক্টর জমিতে। তখন উৎপাদন হয় 45 মেট্রিক টন। চলতি মৌসুমে 58 হেক্টর জমিতে কুল চাষ করা হয়েছে। এর মধ্যে জেলার শহরতলির আমিনবাজার এলাকায় 3 যুবক মিলে জান্নাত এগ্রো নামে একটি কৃষি প্রকল্পের সাথী ফসল হিসেবে 5 একর জমিতে শতাধিক গাছের কুল বাগান করেছেন। শুধুমাত্র এ বাগান নয়, জেলার সদর উপজেলার কালিদাস পাহালিয়া নদীর তীরের কেপাহালিয়া এগ্রোতেও 10 একর জায়গায় 160টি গাছে ধরেছে বলসুন্দরী, থাই, আপেল কুল, বাউকুল, নারকেল কুল সহ বিভিন্ন জাতের কুল। এবছর আলহামদুলিল্লাহ আমাদের ফলনও ভালো আছে। আমরা আসলে গাছের যত্ন নেওয়ার কারণে এই পর্যায়ে আসতে পারছি। এটা একবার লাগাইলে বারবার লাগাইতে হয় না, প্রুনিং করে দিলে পরবর্তী বছর এমনিতে ডাল গজায়। এদিকে বাগানে উৎপাদিত তাজা এসব কুল কিনতে ছুটে যাচ্ছেন ক্রেতা।
বাজার থেকে কিনলেও এই ফ্রেশনেসটা পাই না, এখানে যেটা পাই ওই জন্যই ভালো লাগে এখানে আসতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে জেলার মাটি ও সামগ্রিক পরিবেশ কুল উৎপাদনের জন্য ইতিবাচক, ফলন ও দাম দুটোই ভালো, পুষ্টিগুণেও সেরা। এই কুলের আবাদ আমাদের জেলায় যেন বৃদ্ধি পায় সে ব্যাপারে আমরা বিভিন্ন উদ্যোক্তা তৈরির কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে আমাদের সদর উপজেলায় এক উদ্যোক্তা আছে, তিনি প্রায় 5 একর জমিতে এই কুলের আবাদ করে এবং তার জমি থেকেই 120 টাকা দরে, কেজি দরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখান থেকে কিনে নিয়ে যায়। সরকারিভাবে কুল চাষে উদ্বুদ্ধ করতে নতুন নতুন উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি, জাত নির্বাচন ও উন্নয়ন সহায়তা দেয়া হচ্ছে। সুলাইমান জালিম, এখন ফেনী। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।